পড়নেওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। আজকে আমরা আলোচনা করব যে আমাদের সিডিপির ইউনিট বির যেখানে ইনক্লুসিভ এডুকেশনের আন্ডারে চ্যাপ্টার 4 থেকে আমরা আলোচনা করব লিঙ্গ সামাজিকরণ বা স্টেরিওটাইপ, বৈষম্য এবং পেশাগত যৌনতা। মানে লিঙ্গ সামাজিকরণ, লিঙ্গ স্টেরিওটাইপ, লিঙ্গ বৈষম্যতা এবং লিঙ্গ পেশাগত যৌনতা, এটা আমরা আলোচনা করব। এটা আমাদের সিলেবাসে কোথায় আছে দেখুন একটু। দেখো এটা আমার হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের আন্ডারে যেটা আছে পুরো টপিক, যেখানে বলছিলাম এই এখানে একটু 5 নাম্বার আসবে পুরো থেকে। তার মধ্যে আমরা আলোচনা করছি 4 নম্বর। বাকি ৩ টা টপিক আমাদের আলোচনা হয়ে গেছে। ঠিক আছে? যারা এখন দেখোনি করে দেখে নিও। এটা আমাদের হলে এই টপিকটা আজকে আমরা এই টপিক একটি সামাজিক গঠন হিসেবে লিঙ্গ, ভূমিকা, লিঙ্গ পক্ষপাত, লিঙ্গ শিক্ষাগত গতানুগতিক মানে অর্থাৎ জেন্ডার যে সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার রোল, জেন্ডার বায়াস এবং এডুকেশনাল প্র্যাকটিস, এই চ্যাপ্টারে আজকে ২ নম্বর ভিডিও। এই ভিডিও হলে আমাদের এখানে থিওরিটা কমপ্লিট হয়ে যাবে। থিওরি কমপ্লিট হলে পুরো অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই চ্যাপ্টার ইউনিট 4 এর আমরা এমসিকিউর মাধ্যমে পুরো এই যে ইউনিট বি টা কমপ্লিট করে নেব। ঠিক আছে? তাহলে আমাদের তারপরে প্যারাগি চ্যাপ্টারটা থাকবে। থ্যাংক ইউ। তাহলে শুরু করা যাক। তোমরা আসলে ভালো করে পড়াশোনা করো। দেখো প্রাইমারি টেট হওয়ার সম্ভাবনা আছে। যতক্ষণ নোটিশ না হলেও তোমরা সিটেট যারা দিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট এই সিলেবাসটা। তাই তোমরা তোমাদের বারবার বলছি তোমরা সিটেটটা ফিল আপ করো। সিটেটটা একটা ফিল আপ করো মিনিমাম, ২ টা না পারলেও একটা করে যে ডিএডিট করেছো সেক্ষেত্রে পড়ো ভালো করে। সিটেটটা ফলে তোমাদের প্রাইমারিটা আসা অনেকটাই সহজ হয়ে যাবে। ঠিক আছে? কেন দেখো তুমি যদি যদি ছেড়েই দাও যে হবেই না পরীক্ষায়, কিন্তু যেহেতু সিটেট ২ বার হচ্ছে আর সিটেট জানো তো কত গুরুত্ব তোমরা। ঠিক আছে? সেই হিসাবে পড়ো। তা শুরু করা যাক। ১ম এ কি আছে আজকে আমরা? ১ম এ পড়বো আমরা লিঙ্গ সামাজিকরণ অর্থাৎ জেন্ডার সোশ্যালাইজেশন। কি বলছে? লিঙ্গ সামাজিকরণ জন্মের সময় শুরু হয় এবং সামাজিকরণের ৪ টি প্রধান এজেন্টের মাধ্যমে ঘটে। যেমন পরিবার, শিক্ষা, সমকর্মী, সহকর্মী, গোষ্ঠী এবং গণমাধ্যম। মানে কি বলছে? যে লিঙ্গ যে সামাজিকরণ, লিঙ্গ মানে কি? আমরা একে যে ছেলে-মেয়ে যদি বলি লিঙ্গ, হ্যাঁ? জেন্ডার হিসাবে বলি, আমরা যদি ছেলে-মেয়ে, ঠিক আছে? ছেলে বা স্ত্রী-পুরুষ যদি বলি, স্ত্রী-পুরুষ মানে স্ত্রী-পুরুষ বলি, এদের সামাজিক কখন থেকে শুরু হয়? জন্মের পর থেকে। আমার কি সবার জেন্ডারদের সামাজিকরণ তার জন্মের পর থেকে শুরু হয়। সামাজিকরণ কাকে বলে? সামাজিক নিয়ম-নীতি, সামাজিক এই যে আচার-আচরণ ইত্যাদি পালন করা বা সমাজের যে একটা নির্দিষ্ট নীতি, সেগুলোকে পালন করা কোথা থেকে শিখে? সেগুলো ১ম ঘটে পরিবার থেকে। বলছি না? পরিবার হলো মেইন এজেন্ট অফ সোশ্যালাইজেশন। কারণ পরিবারের ১ম যে পরিবারে যেমন তাদের এনভায়রনমেন্টাল কালচার আছে, সেইভাবে শিক্ষার্থীর মধ্যে সেইভাবে সামাজিকরণ ঘটবে। সামাজিকরণ না হলে একটা শিক্ষার্থীদের সমাজে বসবাস করা সম্ভব হবে না বা একটা তা পরবর্তীকালে সে সমাজে ঠিক মতে মেনে নিতে পারে না। ঠিক আছে? খাপ খাইয়ে নিতে পারবে না। পরিবার, শিক্ষা, স্কুল, কলেজ, বিদ্যালয় থেকে সে সামাজিকরণের শেখে বন্ধু-বান্ধব এবং যখন কলেজে পুরো সোসাইটি বা সমাজে সবার সাথে সে মিশে তখন তার মধ্যে সামাজিকরণ হয়। সহকর্মী, সহকর্মী মানে গোষ্ঠীর মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে যে তাদের বন্ধু-বান্ধব থেকে তারাও সেখানে সামাজিকরণ হয়ে থাকে। এবং হচ্ছে গণমাধ্যম বিভিন্ন যে নিউজ পেপার, বিভিন্ন যে আজকে সোশ্যাল মিডিয়া থেকেও মানুষ বিভিন্ন কিছু দেখছে, সেখান থেকে জ্ঞান অর্জন করছে এবং সেখান থেকে তার সামাজিক সম্পর্কে ধারণা সৃষ্টি হচ্ছে এবং তার মধ্যে সামাজিকরণ ঘটছে। ঠিক আছে? কি বলেছে? যে সামাজিকরণ লিঙ্গ শুরু হয় জন্মের পর থেকে এবং সেটা চলতে থাকে। জন্ম থেকে শুরু হয় এবং সেটা কি হয় ঘটে, তার মেইন এজেন্ট হলো কি? পরিবার, শিক্ষা, সহকর্মী এবং গোষ্ঠী এবং গণমাধ্যম। ঠিক আছে? সামাজিকরণ। যেটা লিঙ্গ সামাজিকরণ এখানে শুধু এখানে লিঙ্গ বলতে যে ছেলে-মেয়ে এখানে স্ত্রী-পুরুষ দুটোই রয়েছে। ঠিক আছে? যে জেন্ডার যেটা, ঠিক আছে? আর বলছিলাম যে জেন্ডারি সোশ্যাল কনস্ট্রাকশন, সামাজিক নির্মাণ, যেটা মনে হয় ভেরি, ভেরি আমরা যখন এমসিকিউ করব সেখানে প্রচুর যাবেন জেন্ডারি যে সোশ্যাল কনস্ট্রাকশন। ঠিক আছে? তারপর কি আছে? জেন্ডার স্টেরিওটাইপ, এটা ভেরি ইম্পোর্টেন্ট। জেন্ডার স্টেরিওটাইপ হলো কি? একটি লিঙ্গ স্টেরিওটাইপ হলো একটি সাধারণ দৃষ্টিভঙ্গি বা গুণাবলী সম্পর্কে পূর্ব ধারণা। স্টেরিওটাইপ মানে পূর্ব অতীতের ধারণা চলে এসেছে যেটা। স্টেরিওটাইপ মানে পূর্ববর্তী। তো আমরা যে প্রাচীনকাল থেকে যেটা আমার মধ্যে ঢুকে এসেছে। যা বা বৈশিষ্ট্য যা নারী ও পুরুষের মধ্যে থাকা উচিত, যে ভূমিকাগুলি পুরুষ এবং মহিলাদের দ্বারা সম্পন্ন করা উচিত বা করা উচিত। এই যে মানে কি বলছি? স্টেরিওটাইপ মানে কি? একটা মাথার মধ্যে একটা জিনিসটা ধরেই নিয়েছি। অ্যা তুমি ছেলে হয়েছো মানে ১ম থেকেই যে স্টেরিওটাইপ মানে ধরে নিতে আছে জন্মের আগে থেকে প্রাচীনকাল থেকে যেটা মানুষের মস্তিষ্কে আছে যে তুমি এখানে এসে দেখো, তুমি এই যে ধরো তুমি মেয়ে হয়েছো মানে তোমাকে রান্না করতে হবে, তোমাকে শপিং করতে হবে, তোমাকে ঘরে বাচ্চা দেখভাল সবই করতে হবে। আর তুমি ছেলে হয়েছো মানে তোমাকে বাইরে অফিসে কাজ করতে হবে, তোমার বাইরে কাজ করতে হবে, তোমাকে ঘরের দায়িত্ব নিতে মানে ঘরে যে সমস্ত এই যে একটা ধারণা ১ম থেকে যে মাথায় ঢুকেছে একে স্টেরিওটাইপ মানে ছাপিয়ে দেওয়া। কিন্তু বাস্তব থেকে কেউ ছিল না। আমরা তো মানে জেন্ডারটা তো জেন্ডার মানে লিঙ্গটা তো এটা করেছে, ঠিক আছে? ঠিক আছে? মানে সোসাইটি তৈরি করে দিয়েছে না?
এর মধ্যে কোনো মিল ছিল না। তার মানে কি? মানে এটা কি জেন্ডার স্টেরিওটাইপ, মানে আগে থেকে বলে যে তুমি ছেলে হয়েছো মানে তোমাকে তোমাকে সহজে কান্না করা যাবে, মানে ছেলে এসে ছেলেকে কখনো কান্না বলবো না, ছেলে হিসাবে ছেলেকে কখনো কান্না করতে নেই, মানে কি এটা কি যে ছেলে কষ্ট হলে সে কাঁদবে না, মানে এটা হয়ে গেছে সমাজে যে ছেলেরা কাঁদতে নেই, তারা খুব শক্ত স্ট্রং হয়। এটা কি একটা স্টেরিওটাইপ, মেয়েরা কি শুধু দুর্বল হয়, তারা কান্না করে যায়। এবার যে মদ কে দর্দ নেই হতা, এটা হিন্দি বেশ তো, মর্দ को दर्द नहीं होता, এটা কি এক প্রকার জিনিসটা কি মানুষকে দর্দ হতা হয়, মানে ছেলেকে কি তার কষ্ট হয় না, কষ্ট হয়। মানে এটা আগে থেকে বলে দিয়েছি যে মেয়ে ছেলে হয়েছে মানে তোমার যত কষ্ট হোক তুমি চুপ করে থাকবে, মেয়ে হচ্ছে মানে তোমাকে ঘরে কথা শুনে ঘরে কাজ করতে হবে, বাইরে কাজ করতে যাবে না, তুমি ঘরে রান্না করে বাচ্চা দেবে কেন, এগুলো এগুলো সোসাইটি আগে থেকে মাথায় রেখে দিয়েছে, এই যে আগে থেকে বলেই দিয়েছে জন্মগত থেকে শুধু জেন্ডার স্টেরিওটাইপ প্রথম থেকেই জন্মগত থেকেই শুরু দেখো, প্রথম থেকে জন্ম হয় একটা ছেলে যদি হয় একটা মেয়ে যদি হয়, তখন মেয়েদের খেলনা কি তাকে পুতুল দেয়, এটা দেয়, খেলনা দেয়, দেয়, ঘর সাজানো কি, আর ছেলে হলে তাকে গাড়ি দিচ্ছে, তাকে ডাক্তার দেখাচ্ছে, তাকে অন্য কিছু মানে অন্য কিছু দিচ্ছে যেগুলো ছেলের মতো। আচ্ছা পোশাক থেকে তো জিমনাস্টিক চারদিকে ছড়িয়েছে পোশাক, আচ্ছা পোশাক দেখো, মেয়েদের তোমাকে আলাদা শাড়ি পরতে হবে, তোমাকে এটা পরতে হবে সেটা পরতে হবে, ছেলেদের তোমার জিন্স পরতে হবে এটা পরতে হবে। মানে কেন মেয়েরা কি জিন্স পরতে পারে না, বা মেয়েরা কি পোশাক পরতে পারে না, যার যেটা শখ। যেহেতু আমরা এটা এই যে একটা রুলস করে দিয়েছি, ছেলে আর মেয়ের মধ্যে একটা রুলস বা স্ত্রী পুরুষের মধ্যে একটা রুলস করেছে, মানে ঠিক আছে সোসাইটি, সেইগুলো হচ্ছে তোমার জেন্ডার স্টেরিওটাইপ, যে পূর্ব থেকে মানুষের মাথার মধ্যে আছে স্টেরিওটাইপ, ঠিক আছে, এটা স্টেরিওটাইপ মানে কি একটা আগে থেকে মানুষের মধ্যে ধারণা আছে ছেলে হচ্ছে বা করতে হবে, মেয়ে হচ্ছে এগুলো করতে হবে, ঠিক আছে। আবার লিঙ্গ বৈষম্যজনিত ক্ষেত্র জেন্ডার ডিসক্রিমিনেশন ফিল্ড, কোথাও কোথাও জেন্ডার ডিসক্রিমিনেশন হয় দেখো। শিক্ষা সমসুযোগের প্রসঙ্গে লিঙ্গ বৈষম্য বলতে বোঝায় নারী পুরুষের বিভেদ, নারী পুরুষের বিভেদকে বোঝায়। জেন্ডার জেন্ডার বৈষম্য মানে কি নারী পুরুষের মধ্যে বিভেদ, ঠিক আছে। স্বাধীনতা পরবর্তীকালে বিভিন্ন কমিশন ও কমিটি তাদের প্রতিবেদনে নারী শিক্ষার অগ্রগতির জন্য বিভিন্ন সুপারিশ করলেও নারী শিক্ষার হার পুরুষের তুলনায় অনেক কম। শিক্ষাক্ষেত্রে নারীদের অগ্রগতি অনেকে পিছিয়ে। সেই বৈষম্য দূর করতে হলে লিঙ্গগত বৈষম্য কারণগুলিকে চিহ্নিত করতে হবে, তা দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বা লিঙ্গগত বৈষম্য যে একটা প্রাচীন ভারত স্বাধীনতার আগেকার দিকে ভারতে অনেক আগে থেকে মানে লিঙ্গগত বৈষম্য রয়েছে। কেউ শিক্ষার দিক থেকে সব দিক থেকে, মানে ধরো সে কাজের দিক থেকে, ইনকামের দিক থেকে, তার মধ্যে যে বিভিন্ন সামাজিক সুযোগ সুবিধার দিক থেকে সব দিকে একটা লিঙ্গগত বৈষম্য রয়েছে। মানে স্বাধীনতার পর থেকে দেশের বিভিন্ন কমিশন গঠন হলেও যে লিঙ্গদের পরে তাদের শিক্ষার দিকে অগ্রসর করা, লিঙ্গ বৈষম্য দূর করা, কিন্তু তা কার্যকর হয়নি, ঠিক আছে। কেন তার জন্য বিভিন্ন ব্যবস্থা করা প্রয়োজন। লিঙ্গ বৈষম্যের কারণ, প্রথম হচ্ছে শিক্ষা মানে কজ অফ জেন্ডার ডিসক্রিমিনেশন। শিক্ষাক্ষেত্রে নারী পুরুষের সুযোগের বৈষম্য কিছু উল্লেখযোগ্য কারণ আছে। মানে উল্লেখযোগ্য কারণগুলো কি বলছে? এক, শিক্ষাগত সুযোগ সুবিধার অভাব। মানে নারী ছেলে পুরুষের মধ্যে ছেলে মেয়ের মধ্যে শিক্ষাগত অভাব একটা বাড়িতে যতই হোক ছেলে যতদূর পড়তে পড়ায়। আমি বলছি বারবার কিন্তু বর্তমান সমাজ সোসাইটি অনেকটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এটা মনে রাখবে। এটা কিন্তু এটা ম্যাক্সিমাম দিতে বলছি। আমি এই মধ্যে যদি ১০০% যদি আমি ৬০-৭০% ভাবি সেটা দিতে বলছি। কিন্তু ৩০% চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে, আস্তে, আস্তে। আজকাল মেয়েরা বিদেশে পড়তে যায়, মেয়েরা অফিসে কাজ করছে, মেয়েরা ছেলেদের সাথে সমানভাবে এগুলোতে কাজ করছে। তার মানে কি জেন্ডার কিন্তু ম্যাক্সিমামটা হচ্ছে না। সেই ম্যাক্সিমাম উপর দিয়ে এই ধরো থিওরিটা পড়ছি সেটাই ভাবা চিন্তা করো। যে পিতা-মাতার অজ্ঞতা এবং নারী শিক্ষা নিয়ে কুসংস্কার। মানে পিতা-মাতা নিজেরা অশিক্ষিত, তারা কি ছেলে মেয়েকে শেখাবে যে হ্যাঁ, তুই মেয়ে হচ্ছিস ২ দিন পরে লোকের বাড়ি যাওয়াই পর, লোকের বাড়ি তোকে রান্না করতে হবে, খুন্তি ধরতে হবে, কড়া ধরতে হবে। মানে জিনিসটা কেমন? যে একটা ভেবে নিয়েছে যে মেয়ে যেতে পারবে, কিন্তু এটা কখনোই ঠিক নয়। যে একটা মেয়ে যে সেও ডাক্তার হতে হবে, সেও ইঞ্জিনিয়ার হতে হবে, সে নার্স হতে হবে। দেখো কত কথা হচ্ছে তো। নাসাতে এখন মেয়েরা আছে, সুনিতা উইলিয়ামস, তারপরে কল্পনা চাওলা কত জন বেরিয়েছে। নারীদের শিক্ষা নিয়ে কুসংস্কার, নারীদের শিক্ষা আছে নাকি আম এখন ভারতে এমন প্রত্যেক অঞ্চলে এখনো আছে নারী নাকি মেয়েরা নাকি শিক্ষা করে তাদের সব পরিবারের অমঙ্গল হয় এবং তাদের কি হয়? তাদের পরিবারের এবং তাদের স্বামীর নাকি ক্ষতি হয়। মানে এই টাইপের বলেছে। আমরা বেগম রোকেয়া খাতুন পড়ি, তিনি মুসলিম এক লেখিকা ছিলেন। কিন্তু তিনি খুব কষ্ট করে পড়াশোনা করেছেন। রাত জেগে তিনি বাড়িতে আলাদা করে তাকে বাড়িতে পড়তে দিত না। তার মানে কি এগুলা যেটা এগুলা লিঙ্গ বৈষম্যের মূল কারণ। ঠিক আছে? কিনা যে দারিদ্র্যের কারণে পুত্র সন্তানের উপর অধিক নির্ভরতা, আমার দারিদ্র হওয়ার কি মানে ছেলের উপর নির্ভরতা থাকার জন্য মেয়েকে বা পরে বেশি আর অতটা পড়ানো হয় না, ঠিক আছে? জেন্ডার বেশি দেখা যায়। যথাযথ যোগাযোগ ব্যবস্থা হওয়া, অনেক সময় কি যে বাড়ি থেকে ছেলেরা হলে বাড়ি থেকে অনেক দূরে যে স্কুল থাকে সেখানে পড়লে ২, ৪, ৫ সঙ্গে, কিন্তু মেয়েরা না পড়াশোনা সম্ভব হয় না, সেক্ষেত্রে তারা অনেকটা পিছিয়ে যায়। মাঝে সামাজিক নিরাপত্তাজনিত কারণ, সামাজিক নিরাপত্তা, সমাজে যে নিরাপত্তা থাকে এবং মেয়েরা যে ছেলেরা যেভাবে চালিয়ে বেরিয়ে যায়, রাত ভিড়ে ফিরে আসতে পারে, কিন্তু সমাজে সেভাবে মেয়েরা আসতে পারে না। কেন? সমাজ এখন সেইভাবে এখন গ্রহণ করতে পারছে না মেয়েদের। মানে সমাজের মধ্যে সেই যে চিন্তা ভাবনা নেই, সবাই এখানে যে সবাই সমান, সেখানে সবাই ছেলে মেয়ে যাই হোক, ছেলে মেয়ে স্ত্রী পুরুষ যাই হোক, সবাই সমানভাবে একটি কাজ করতে পারে এবং সবাই সমান অধিকার আছে, সবাই নিরাপত্তা ঘুরতে পারে। সেই মনোভাবটা নেই এখন। এগুলো আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। এইগুলো সমস্যার জন্য মেয়ে জেনার মতো লিঙ্গগত বৈষম্য অনেকটাই প্রকাশ পেয়ে যায়। এটা মনে হয়
পেশাগত যৌনতা মানে অকুপেশনাল সেক্সিজম, এটা বর্তমান পরিস্থিতি কর্পোরেট বা প্রাইভেট জবগুলো বহুত মানে দেখা যায়, কিন্তু সেটা ধরনের একটা সমস্যা সমাজে। পেশাগত যৌনতা বলতে যে একজন ব্যক্তির যৌন লিঙ্গের উপর ভিত্তি করে বৈষম্যমূলক অভ্যাস, বিবৃতি বা ক্রিয়াকলাপ বোঝায়, যা কর্মক্ষেত্রে ঘটে সেখানে, যেখানে পুরুষ ও মহিলা উভয় কাজ করে। নারীর প্রতি বৈষম্যের কারণে যৌন নিপীড়ন, গার্হস্থ্য সহিংসতা এবং যৌন দাসত্ব সহ তাদের বিরুদ্ধে সহিংসতা দ্বারা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। সারা বিশ্বে একটি গুরুত্বপূর্ণ সমস্যা মানে যৌন মানে পেশাগত তোমার সেকশন মানে পেশাগত বলতে একটি ব্যক্তির লিঙ্গের উপর ভিত্তি করে তার বৈষম্যত অভ্যাস মানে একটা একটা তুমি অফিসে আছে হয়তো সেখানে বস হয়তো তাকে বা কোনো তার কলিগ বা তার সহকর্মী তাকে অন্যভাবে ইঙ্গিত করছে, অন্যভাবে তাকে ব্যাড টাচ করছে। তার মানে কি? এটা পেশাগত যৌন, সেখানে কি হয়তো তার সেখানে সেই ছেলে বা মেয়েটা কি করে সেখানে তার জবটাকে বাঁচানোর তাগিদে অনেক সময় সেটা চুপে যায়। কিন্তু বাস্তবায়ন ঘটে যখন সেটা ম্যাক্সিমাম পৌঁছে যায় তখন সেটা একটা সমাজে প্রকাশ আসে। মানে কি? এগুলো একটা কি মানে এই অকুপেশন মানে যৌন ক্ষেত্রে আমার তোমার মানে পেশার ক্ষেত্রে এটা অনেকটা হয়ে থাকে। এগুলো একটা লিঙ্গগত বৈষম্য দেখা যায়। একটা তাকে তাকে ছেলে মেয়ে বলে তাকে এইভাবে আচরণ করা বা ছেলে বলে অনেক সময় দেখা যায় যে অনেকে উল্টা সবসময় যে মেয়ের উপর হয় ওটা অবশ্য ছেলের উপর হতে পারে। যে ঠিক আছে? তাকে ফাঁকে বা তাকে মনে করো থ্রেট করা হচ্ছে। এই যে এখানে হচ্ছে occupational actually মানে পেশাগত মানে পেশার যে সেই শুধু শিক্ষা হতে পারে। বিশেষ করে কর্পোরেট পেশার বা মানে প্রাইভেট সেক্টরে সবচেয়ে বেশি হয়ে থাকে। কিন্তু মানে গভর্নমেন্ট সেক্টর থেকে ওটা সে মানে পেশাগত occupational সেকশনটা অনেক বেশি হয়। তারপর একটা ভেরি ইম্পোর্টেন্ট মনে হবে যে লিঙ্গ সমতা মানে ইকুয়ালিটি, জেন্ডার ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে সমান। ঠিক আছে? লিঙ্গ সমতার জন্য সামাজিকভাবে মূল্যবান মূল্যবান ও পূর্ণ সুযোগ, সম্পদ এবং নারী-পুরুষ সমান উপভোগ করা উচিত। মানে মানে লিঙ্গ সমান। মানে যেটা হবে মানে যে সুযোগটা ছেলেদের পাওয়া উচিত সেটা মেয়েদেরও দিতে হবে। মানে সমান সুযোগ। ঠিক আছে? এটাই বলছে ইকুয়ালিটি। যেখানে লিঙ্গ বৈষম্য বিদ্যমান সেখানে সাধারণত নারীর সিদ্ধান্ত গ্রহণ এবং অর্থনৈতিক এবং সামাজিক সম্পদের প্রয়াসের ক্ষেত্রে সু সু সুবা সুবিধা থেকে বঞ্চিত। এরা সুবিধা থেকে বঞ্চিত। মানে এরা কি বলছে? আচ্ছা সুবিধা সুবিধা থেকে বঞ্চিত মানে কি বলছে সময় থেকে যেখানে যাচ্ছে সেখানে তাদের একসাথে মিলে আসা করে তাদের সমানভাবে তাদের সমানের গুরুত্ব মানে সমান মানে কি একবার সমান মানে যদি একটা যদি সুযোগ দেয় মানে ইকুয়ালিটি বলতে পারি ইকুয়ালিটি সমান তাদের লিঙ্গ পাবে। ছেলেরা যদি যেটা সুযোগ পাবে মেয়েরা সেই সুযোগটা পাবে। ছেলেরা তারা স্কুলে যাচ্ছে, মেয়েরাও স্কুলে যাচ্ছে। ছেলেরা যদি তাদের দুটো পড়ার জন্য দুটো টিউশন দেওয়া হচ্ছে, মেয়েকেও দুটো টিউশন মানে এই সমান। ঠিক আছে? কিন্তু বলছি এখানে তাহলে কি হবে তাহলে এই সময়টাতে একটা ব্যালেন্স থাকবে লিঙ্গ যে বৈষম্য সেটা দূর হবে। ঠিক আছে? লিঙ্গ সমতা জেন্ডার ইকুয়ালিটি মানে দুজনকে সমান মানে ইকুয়ালিটি দেখো ব্যালেন্স দাঁড়িপাল্লা যে ভাগ করা হয়েছে একে ১০০ টাকা দেওয়া হচ্ছে, একে ১০০ টাকা। ঠিক আছে? সেই ক্ষেত্রে কে দুর্বল কে বড় ছোট দেখা যাবে না। এখানে ১০ জন আছে ১০ জনকে সমান দিলাম। ঠিক আছে? এটা জেন্ডার ইকুয়ালিটি। আরেকটা যে কনসেপ্ট আছে তো জেন্ডার ইকুইটি, এটা এই দুটো কনসেপ্ট ভালো করে মনে হবে। জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার ইকুইটি আমি বলে দেবো তোমার। আর একটা মনে হবে জেন্ডার স্টেরিওটাইপ। ঠিক আছে? জেন্ডার ডিসক্রিমিনেশন। তার আগে যে আমার জেন্ডার রোল বলছি, জেন্ডার বায়াস করলাম। এগুলো একটু ভালো করে মনে রাখবে এই টপিক গুলোকে। ঠিক আছে? থিওরির ক্ষেত্রে খুব ভালো মানে খুব ইম্পর্টেন্ট যে জেন্ডার ইকুয়ালিটি। এটা মানে জেন্ডার ইকুয়ালিটি মানে সমান। আর ইকুইটি মানে দেখো ইকুইটি মানে না সমান নয়। যার যতটা প্রয়োজন তাকে ততটা দেওয়া। মানে কি? এটা হলো জেন্ডার ইকুইটি হলো না যে মানে লিঙ্গ ন্যায্যতা মানে জেন্ডার ইকুইটি হলো নারী নারী ও পুরুষদের তাদের নিজের যে প্রয়োজন অনুযায়ী ন্যায্য হওয়ার প্রতিক্রিয়া। কি বলছে? নারী ও পুরুষদের তাদের নিজের যে প্রয়োজন অনুযায়ী ন্যায্যতা হওয়ার প্রক্রিয়া। ন্যায্যতা নিশ্চিত করার জন্য মহিলাদের ঐতিহাসিক ও সামাজিক অসুবিধার জন্য ক্ষতিপূরণের জন্য কৌশল এবং ব্যবস্থা প্রয়োজন। অন্যথায় একটি সমান ফিল্ড ফিল্ড প্লেয়িং ফিল্ডে কাজ করতে নারী ও পুরুষদের বাধা হয়। মানে কি বাধা দেয়? মানে কি অনেক কিছু এটা এখানে এখানে দেখো এই জিনিসটা বলছি এই ন্যায্যতা মানে কি একটা জিনিস হ্যাঁ পুরুষদের ক্ষমতা বেশি সেক্ষেত্রে তাকে ২ ঘন্টা বেশি কাজ করালেও করা যাবে না। কিন্তু এখানে মেয়েকে কি তাকে আমি যদি ১৮ ঘন্টা না তাকে আমি ১৬ ঘন্টা কাজ করালাম। ইকুয়ালিটি মানে একটা ইকুইটি ন্যায্যতা। কিন্তু তাকে সেও কাজ করছে সেও কাজ করছে। ইকুইটি মানে কি? তাকে ন্যায্যতা দিলাম। আবার আমি ছেলের একটু ভারী কাজ দিলাম, মেয়েদের তো হালকা কাজ দিলাম। তার মানে কি? এখানে দেখো এখান থেকে যদি না ইকুয়ালিটি কি হতো? ইকুয়ালিটিতে শেখানো যে না মেয়েকে ছেলেকেও যদি ছেলে যদি ৮ ঘন্টা কাজ করে মেয়েকেও ৮ ঘন্টা কাজ করতে হবে। এটা হচ্ছে ইকুয়ালিটি। আর
এবার ছেলে যদি ভারী কাজ করে মেয়েকেও ভারী কাজ করে, এটা ইকুয়ালিটি। কিন্তু ইকুইটি কি বলছে না, মেয়েরা একটা সামাজিক থেকে তাদের বায়োলজিক্যাল গঠনগত থেকে একটা যা আছে, ইকুয়ালিটি হচ্ছে, ইকুইটি হচ্ছে ন্যায্যতা দেওয়া, তার ন্যায্য তার যতটা পৌঁছে তার থাকে, তার ক্ষেত্রে যেটা দিলে সুবিধা, হ্যাঁ সে সেই ফিল্ডে থাকবে, সেই কাজ সে অফিসে কাজ করবে, সেও পড়াশোনা করবে বা সেও কাজটা করবে, কিন্তু তার কাছে যে যেটা দিলে তার সে করতে পারবে, তাকে সেটা তার ন্যায্যতা দিতে হবে, ঠিক আছে? এখানে দেখো এই ছবিটা ভালো করে মনে রাখবে দেখো। এটা বলছে যে এই ছেলেটা লম্বা আছে খুব, এ একটু বেঠে, এ এবার ছোট। আমরা কি বলছি তিনটা সমান উঁচু কাঠ দিয়েছি, এপাশে মাঠ খেলা হচ্ছে, দেখো ইকুয়ালিটির মধ্যে একটা পার্থক্য দেখো, মানে মানুষের মধ্যে আমি যদি সবার মধ্যে ইকুয়ালিটি দিই তাহলে কিন্তু সমাজে সে কিন্তু সমাজ সুযোগ পাবে না। দেখো এ একটু সমাজ ধরো ছোট আছে, কিন্তু আমরা যে এই যে কাঠের বক্স হাইটটা আমরা বাইরে খেলা মাঠ দেখ সমান দিয়েছি, তার মানে কি সমান দিলে এই যে লম্বা ছিল সে তো আরো পেয়ে গেল, সে আরো ভালোভাবে দেখতে পাচ্ছে। যে এই একটু মাঝারি বেটে সে একটু দেখতে পাচ্ছে, কিন্তু যে ছোট তাকে আমি সমান সুযোগ দিলাম, তাহলে কি পারবে? পারবে না। তাহলে ইকুয়ালিটি কিন্তু সমস্যা সৃষ্টি করতে কি, সবার মধ্যে ইকুয়ালিটি দিলে হবে না। যখন যে প্রতিবন্ধী তাকে আমি হুইল চেয়ার দিচ্ছি, আর যে আজ বর্তমানে যদি যে যে হুইল চেয়ার দিয়েছে তাকেও আমি প্রতিদিন তাকে হুইল চেয়ার দিলাম, যে ভালো চলছে তাকে হুইল চেয়ার দিলাম, যে মানে হাঁ করে তাকে মানে চেষ্টা করলাম। আবার বর্তমান যে আমি যেটা বলছি যে আমাদের রাজ্য সরকার যে যে সাইকেল টাইকেল দেওয়া হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতবাদ। দেখো সেখানে সবাই সাইকেল পাচ্ছে, সবাই সাইকেল, এটা একটা কিছু করার নেই, করতে হবে। সবাই সাইকেল পাচ্ছে, যার বাড়িতে যারা ধনী লোক, যার বাবার বাড়িতে যা চাকরি করে সেও সাইকেল পাচ্ছে, তার বাড়িতে 4টা সাইকেল আছে, আর যে গরিব ছেলে সেও সাইকেল পাচ্ছে না, মানে কি এটা কি এটা ইকুয়ালিটি করেছে, ইকুয়ালিটি মানে এই যে এইটা ইকুয়ালিটি বলছে, মানে সবাই দিচ্ছে সবাইকে দেবো, কিন্তু যার প্রয়োজন, আর যার সাইকেল আছে অলরেডি সাইকেল ঝুলিয়ে রেখেছে ঘরে, তো কি করবে? সেই সাইকেল 4-5টা সাইকেল পড়ে আছে, অলরেডি কিছু করার নেই, এটা করতে হবে আমাদের। এটা তো শব্দ সার্ভে করে শব্দ সব ঠিক করা যায় না, কিন্তু হয়ে যায়, সেটা হচ্ছে ইকুয়ালিটি। আর ইকুইটি কি বলছে না, যাকে আমি সার্ভে করলাম, যার বাড়িতে সাইকেল আছে তাকে দেবো না, যার বাড়িতে সাইকেল না তাকেই দেবো, তার মানে কি যার সাথে সাইকেল আছে সে তো অলরেডি যাবে, আর যার সাইকেল আছে সে যেতে পারছে না, তাকে এখানে বলছে ইকুইটি। দেখো তো এ লম্বা আছে একে দিচ্ছে না কেন? অলরেডি এ তো দেখতে পাচ্ছি খেলাটা, সুযোগটা পাচ্ছি খেলা দেখার, কিন্তু যে মাঝে আছে, মাঝে তাকে একটা দিলাম, যে দেখবো ছোট তাকে দুটো সুযোগ দিলাম, মানে দুটো কাঠে দিয়ে তাকে দেখতে, না মানে এখানে সবাই আলটিমেটলি সবাই দেখতে পাচ্ছে, বুঝেছো জিনিসটা ভুল করছে, একাই বলছে ইকুইটি। সমাজে ইকুইটি তো ইকুয়ালিটি হলে সমস্যা হবে, কারণ ধনী লোক সে তো অলরেডি বা থাকবেই, তার তুমি তার গরিব মানুষের সেই একটা 10 কেজি চাল দিচ্ছ, যে ধনী মানুষ সেও চাল পাচ্ছে আর গরিব মানুষ চাল পাচ্ছে, তা ধনী মানুষ চালটা গেছে ফিকে দিবে। জিনিসটা আমরা এক প্রকার উদাহরণ দিয়ে বুঝাতে যাচ্ছি, যে ইকুইটি মানে কি, ইকুইটি একটা ন্যায় চায় যে সবাই সমান সুযোগ পায়, সবাই সমান সুযোগ না, ইকুইটি সমান নয়, ইকুইটি ন্যায্যতা চায়, যার পর যেমন প্রয়োজন তাকে তেমন সুযোগ দেবো, যার খুব গরিব তাকে বেশি কথা হোক, আর যার নেই তাকে, যার আছে তাকে দেওয়া হবে না, এইভাবে এটা ইকুইটি হয়। একটু ভালো করে মনে রাখবে, তাহলে আশা করি বুঝতে পারছি খেলা মাঠে। তাহলে ইকুয়ালিটি দেখো, ইকুয়ালিটি হলো সবাইকে সমান করে, তার কার আছে কার নেই সেটা দেখানো। ইকুইটি হলো না, যার আছে তাকে না দিয়ে, যার নেই তাকে, যার যতটা প্রয়োজন ন্যায্যতা তাকে ততটা দেওয়া প্রয়োজন, ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে আশা করি ভালো থাকো, যদি চ্যানেলটা ভালো পড়াতে পারছি, যদি বুঝাতে পারছি, তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। আমরা তাহলে পুরো সিলেবাসটা আমাদের কমপ্লিট করবো। তাহলে আজকে আমরা কি কি দেখলাম, যে আজকে আমরা দেখলাম, আজকে আমরা কি দেখলাম, যে প্রথমে পড়লাম যে লিঙ্গ ডিসক্রিমিনেশন, তার আগে পড়লাম আমরা যে এখানে ভালো করে এই যে জেন্ডার স্টেরিওটাইপ, সবচেয়ে মেন ইম্পর্ট জেন্ডার সোশ্যালাইজেশন থেকে তোমার এখানে জেন্ডার সোশ্যালাইজেশন পড়বে। এই জেন্ডার স্টেরিওটাইপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টেরিওটাইপ মানে আগে থেকে মাথা চিন্তা ভাবনা, যেটা তুমি মেয়ে হয়তো তোমাকে এই কাজ করতে হবে, ছেলে হচ্ছে তোমাকে এই কাজ, মাথার মধ্যে যেটা আছে স্টেরিওটাইপ মানে ছাপিত দেওয়া আছে, তুমি মেয়ে আছে তোমাকে কখন জিন্স পরা যাবে না, মেয়ে আছে তোমাকে ঘর থেকে বেরো, এটাই জাস্ট। তারপর যে জেন্ডার ডিসক্রিমিনেশন এটা করবে ভেরি ইম্পর্টেন্ট। তারপরে জেন্ডার সেটা এটাতে কারণ, এবার অকুপেশনাল সেক্সিজম, তারপরে জেন্ডার ইকুয়ালিটি, হ্যাঁ জেন্ডার ইকুইটি পরীক্ষা পড়বে, জেন্ডার ইকুয়ালিটি পরীক্ষা আসবে, তো সিটেটা আসছেই তো ঘুরে, আমি সিটে তো আমরা এখন শুধু থেরো পড়ছি, যখন আবার প্রিভিয়াস কোশ্চেন সিটের ইউপিডি পাঞ্জাব হরিয়ানা বা আদার্স স্টেটের কোশ্চেন, তখনই আমরা বুঝতে পারছি সে কোথা থেকে, সেগুলোর উপর টপিক চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? থ্যাংক ইউ। ভালো থাকো, যে চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে, বন্ধুদের শেয়ার করে দাও। থ্যাংক ইউ।